প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কোভিড মহামারী এবং বন্যার এই সমস্যার মধ্যেও সকলেই ভালো থাকো, এই কামনায় বরাবরের মতো আমি এস.এম. আজমুল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আমি তোমাদের সামনে হাজির হয়েছি বরাবরের মতোই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চতুর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এই সাবজেক্টটি নিয়ে। আজকে আমার নবম লেকচার, চ্যাপ্টার 8 এবং 9। তো বন্ধুরা, গত ক্লাসে আমরা কি করেছিলাম? বৈদ্যুতিক বিধিবিধান এবং ইলেকট্রিক্যাল ইউটিলিটির বিষয়ে আলোচনা করা হয়েছিল। তোমরা কি তোমাদের অ্যাসাইনমেন্টটি সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে দিবে, এই প্রত্যাশায় আমি আজকের সেশন শুরু করছি। আজকের সেশনের লার্নিং আউটকাম হবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি এর সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছিল এবং এর কোডের ব্যাখ্যা করা হয় নাই সময় স্বল্পতার কারণে। বাস্তব কথা হচ্ছে যে এই ফেসবুক লাইভ ক্লাসে মাত্র 15টি ক্লাসের মাধ্যমে এই সাবজেক্টটি শেষ করা সম্ভব নয়। তারপরেও ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে আমাদেরকে তাই করতে হচ্ছে। তোমরা পাঠ্য বই ভালো করে পড়বা, তাহলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। এবার আমি আলোচনা করছি অষ্টম অধ্যায়ের আর্টিকেল 8.5 বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি এর 10টি বৈদ্যুতিক কোডের তালিকা এখানে দেখানো হয়েছে। যে সার্ভিস ড্রপ ওয়্যার সংক্রান্ত এর কোড হলো সেকশন কোড 230-26। খ নম্বরে নিউট্রাল তারের সাইজ এর সেকশন কোড 220-4 এবং 230-41 X5। সার্ভিস এন্ট্রান্স তারের জন্য ওভার কারেন্ট প্রোটেকশন কোড, এই কোডগুলি 10টি দেওয়া আছে। এর ব্যাখ্যা আমি এর পরের স্লাইডে আসছি। এখানে প্রিয় শিক্ষার্থী দেখো, প্রথমেই সার্ভিস ওয়্যার ড্রপ সেকশন কোড 230-26। এই 230 নাম্বার বিএনবিসির ধারা, 230 নাম্বার ধারার উপধারা 26। এই কোড দ্বারা সার্ভিস ড্রপ ওয়্যারের মধ্যবর্তী উলম্ব ব্যবধানের সর্বনিম্ন মান কত হবে তা জানা যায়। নিম্নে তারের সার্ভিস তারের ব্যবধানের গ্রহণযোগ্য মান কত হবে তা উল্লেখ করা হলো। গ্রহণযোগ্য মান, এই ব্যবধান হলো মাটি থেকে এই তারের হাইটটা কতটুকু হবে। যেমন 1 নম্বরে আছে ভূমি হতে সার্ভিস তারের উচ্চতা 3 মিটার হবে। আবাসিক যানবাহন হতে তারের উচ্চতা 3.5 মিটার হবে। বাণিজ্যিক এলাকায় তারের উচ্চতা হবে 4.5 মিটার। জনপথের উপর তারের উচ্চতা 5.5 মিটার এবং ছাদের সর্বোচ্চ বিন্দু হতে তারের উচ্চতা হবে 2.5 মিটার। এরপরে 2 নাম্বার আমরা 10টি কোড নিয়ে আলোচনা করব। তার 2 নাম্বার হলো নিউট্রাল তারের সাইজ, বৈদ্যুতিক সেকশন কোড 220 এর 40 এবং 230 এর 41 EXB5। এই অনুযায়ী নিউট্রাল তার ফেজ তার অপেক্ষা এক সাইজ ছোট হতে পারবে। অনেক সময় আমরা নিউট্রাল তার এবং ফেজ তার একই রকম সাইজের দিয়ে থাকি। যদি কেউ খরচ কমানোর জন্য এক সাইজ ছোট দেয় নিউট্রাল তার, তাহলে চলবে। 3 নাম্বার সার্ভিস এন্ট্রান্স তারের ওভার কারেন্ট প্রোটেকশন কোড সেকশন 230 এর 44B। এই কোড মোতাবেক সার্ভিস এন্ট্রান্স তারের শুরুর বিন্দুতে একটি ওভার কারেন্ট প্রোটেকশন এরিয়াল ফিউজ অবশ্যই যুক্ত করতে হবে। শোল্ডারবিহীন কানেক্টর কোড সেকশন 230 এই 72
এই শোল্ডারবিহীন কানেক্টর সম্পর্কিত আলোচনা করা হয়েছে। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন সার্কিট ব্রেকার, সুইচ, সার্ভিস এন্ট্রান্স ইত্যাদিতে ঝালাই করা চলে না, তা এ সকল স্থানে ঝালাইবিহীন সংযোগস্থলে চাপের সাহায্যে সংযোগ করা হয়। 5 নাম্বার, বাস্তবিক ভোল্টেজ ড্রপ। এর সেকশন কোড হলো 210 এর 6C। এই কোড অনুসরণ করে সাব ব্রাঞ্চ সার্কিটে সবচেয়ে দূরের বিন্দুতে ভোল্টেজ ড্রপ জানা যায়। এই ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ সরবরাহ ভোল্টেজের শতকরা 3 ভাগের অধিক হবে না। ফিডার ও সাব সার্কিটের ভোল্টেজ ড্রপ শতকরা 5 ভাগের বেশি হবে না। সাধারণভাবে ভোল্টেজ ড্রপ সর্বাধিক বিন্দুতে শতকরা 2 ভাগের বেশি হবে না। আমরা এই ভোল্টেজ ড্রপ সবসময় চিন্তায় রাখব যে 2%-এর নিচে 2%-এর নিচে যেন বেশি যেন না হয়। সেখানে বিভিন্ন ক্ষেত্র বিশেষে 3 থেকে 5% ভোল্টেজ ড্রপ হতে পারে, তার কম হয় ভালো হবে। সার্ভিস ইনসুলেটর কোড। এই সার্ভিস ইনসুলেটরের সেকশন কোড 230 এর 51। এই অনুযায়ী সার্ভিস ব্র্যাকেট ইনসুলেটরের 15.2.5 থেকে 20.32 সেন্টিমিটার দূরে রাখতে হবে। এ বিন্দু হতে বি বিন্দু, এখানে দেখানো হয়েছে 3টি তার, 3টি ফেজের 3টি তারের দূরত্ব। এ থেকে বি 30.48 সেন্টিমিটার উঁচুতে থাকবে। তা সম্ভব না হলে এ এবং বি একই লেভেলে থাকবে। তাও সম্ভব না হলে এ হতে বি বিন্দুতে 60.96 সেন্টিমিটার নিচের দিকে থাকবে। সেক্ষেত্রে ড্রিপ লুপ ব্যবহার করতে হবে। 7 নাম্বার, সমান্তরাল তার ওয়্যার ইন প্যারালাল। কোড সেকশন 310 এর 10। এই কোড অনুযায়ী খুব বড় আকারের এক তারের পরিবর্তে 2 বা ততোধিক সমান্তরাল তার ব্যবহারের বিধান আছে। অনেকগুলো তার সমান্তরালে ব্যবহার করার জন্য নিম্নবর্ণিত শর্তগুলো অনুসৃত হয়ে আসছে। যেমন 1 নাম্বার, তারের একই দৈর্ঘ্য বিশিষ্ট হবে, তার একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট হবে, কমপক্ষে তারের সাইজ অথবা এর চেয়ে বেশি হবে। 4, সংযোগ প্রান্ত একই ধরনের হতে হবে। 5, সকল তার একই উপকরণ দিয়ে তৈরি হবে। তারের ইনসুলেশন একই ধরনের হবে। এবার 8 নম্বর, সার্কিটের সংখ্যা নির্ধারণী এলাকা। 220 এর 2, 220 এর 3। এই সেকশন কোড অনুযায়ী আলোচ্য স্থাপনীয় মোট কয়েকটি সার্কিটের প্রয়োজন হবে তা উল্লেখ থাকে। অর্থাৎ মোট কয়টা সার্কিট পাবো সেটা এই সেকশন কোড অনুসারে উল্লেখ থাকবে। সার্ভিস ব্যবধান 230 এর 26, 230 এর 24। এই সেকশন কোড দ্বারা সার্ভিস তার ও ভূমির উলম্ব উচ্চতা কত হবে তা উল্লেখ থাকে। 10 নম্বরে আছে আর্থ ভোল্টেজ 100 কোড। এই সেকশন কোড দ্বারা আর্থ ভোল্টেজ কত হবে তা নির্ধারণ করা হবে। এখন আমরা দেখব যে এই বৈদ্যুতিক কোড ব্যবহারের সুবিধা কি কি। বৈদ্যুতিক কোড ব্যবহারের করলে বিভিন্ন ধরনের লাভ পাওয়া যায়। সেই সুবিধাগুলি যেমন 1, বিদ্যুতায়নের সঠিক কৌশল রপ্ত করে সুষ্ঠুভাবে সকল কাজ সমাধান করা যায়। বৈদ্যুতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা যায়। আলো, তাপ, রেডিও সিগন্যাল ইত্যাদির ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারজনিত সৃষ্ট দুর্ঘটনা হতে মানব সম্পদ, ঘর বাড়ি ও সম্পদ নিরাপদে সংরক্ষণের সুবিধা নিশ্চিত করা যায়। বৈদ্যুতিক কোড পরিবর্তনযোগ্য। নির্দিষ্ট সময় অন্তর অন্তর এর সংস্কার করা হয়, ফলে প্রয়োজন অনুসারে নতুন নতুন বিধান সংযোজিত হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা নবম অধ্যায়ের পরের ধাপের আলোচনায় আমরা আসছি। আভ্যন্তরীণ ওয়্যারিং এর কিছু কৌশল এখানে থাকবে, যে সুষ্ঠু বৈদ্যুতিক শক্তির সঠিক ব্যবহার করার জন্য আভ্যন্তরীণভাবে সুষ্ঠু ও সঠিক ওয়্যারিং দাঁড় করা খুবই জরুরি।
আভ্যন্তরীণ ওয়্যারিং এর ধরন, প্রকার নির্বাচনের জন্য অনেক বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়। যেমন রুমে সিলিং ফ্যান, টিউব লাইট, এক্সজস্ট ফ্যান, সুইচ বোর্ড, সকেট, কম্বিনেশন সুইচ, এয়ার কন্ডিশনার, ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি ঘরের কোথায় কোন স্থানে বসালে বাতাস, আলো ইত্যাদি ভালোভাবে পাওয়া যাবে তা নির্বাচন করতে হয়। সাবস্টেশনের ক্ষেত্রে তারের সাইজ, সার্কিট ব্রেকারের সাইজ, ওয়্যারিং এর স্থায়িত্ব, সৌন্দর্য, নিরাপত্তা, ব্যয়, ভবিষ্যৎ সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ খরচ ইত্যাদি বিষয় বিবেচনা করে ওয়্যারিং করা প্রয়োজন। এখানে প্রিয় শিক্ষার্থী একটি কথা আমি বলে নেই যে অনেক সময় সবসময় আমরা কি করি, এসি যখন লাগাই ঘরে তখন এসিটা ছাদের থেকে একটু নিচুতে লাগানো হয়, অর্থাৎ ছাদ লেভেলে লাগানো হয়। আবার শীতকালে যখন রুম হিটার ব্যবহার করি তখন সেটি মেঝে লেভেলে আমরা রাখি। এর কারণ কি? এর কারণ হলো ঠান্ডা বাতাস গরম বাতাস অপেক্ষা ভারী, বিধায় এসি যে ঠান্ডা বাতাস দেবে সেই ঠান্ডা অণুপরমাণুগুলো নিচের দিকে নামবে, ঘর ঠান্ডা হবে। কিন্তু এসি যদি ঘরের মেঝে লেভেলে নিচুতে লাগানো হয় তাহলে নিচের অংশটুকুই ঠান্ডা থাকবে, উপরের অংশটুকু আর ঠান্ডা হবে না। সেই কারণে এসিকে অবশ্যই ছাদ বরাবরে লাগাতে হবে, জানালার উপরে লাগাতে হবে। আর ঠিক শীতের সময় রুম হিটারকে যদি ছাদের নিচে লাগানো হয় তাহলে উপরের বাতাসটি শুধু গরম হবে, ওটা আর ঘরকে আর গরম করবে না। কারণ গরম অণুপরমাণুগুলি ওজনে হালকা থাকে, বিধায় আমরা সেই ঘরের যে গরম করার সুবিধাটা নেওয়ার চেষ্টা করি সেটি আমাদের মূলত নিচে দিতে হয়। সুতরাং সেই কারণে আমরা কোথায় কোন জিনিসটি লাগালে ভালো হবে তার ব্যবহারের বিধি সবকিছু আমরা নির্বাচন করে চিন্তা করব। নিম্নে প্রতিটি বিষয় আলোচনা করা হলো। যেমন স্থায়িত্ব, আমরা স্থাপনার ক্ষেত্রে স্থায়ী স্থাপনার জন্য স্থায়ী এবং অস্থায়ী স্থাপনার জন্য অস্থায়ী ধরনের ওয়্যারিং করতে হবে। সৌন্দর্য ও ওয়্যারিং এর সময় মনে রাখতে হবে ওয়্যারিং যেন সুন্দর ও সুশৃঙ্খল হয় এবং ওয়্যারিং এর কারণে বিল্ডিং বা স্থাপনার যেন কোনো প্রকার সৌন্দর্যহানি না ঘটে। যেমন বিলাসবহুল বাড়িঘর, অফিস আদালত ইত্যাদিতে কন্ডুইট ওয়্যারিং করা হয়। নিরাপত্তার কথা চিন্তা করে কলকারখানার, ওয়ার্কশপ ইত্যাদিতে ক্লিট ওয়্যারিং করা হয় এবং সার্কিট ব্রেকার, কেবল ইত্যাদি সঠিক মানের নির্বাচন করেও দুর্ঘটনা কমিয়ে নিরাপত্তা বিধান করা যায়। ব্যয়, মান অনুযায়ী অল্প ব্যয়ে ভালো এবং স্থায়ী ওয়্যারিং এর বিষয়টি বিবেচনা করতে হয়। 5. ভবিষ্যৎ সম্প্রসারণ যোগ্যতা ও ভবিষ্যতে লোড বৃদ্ধি করে যাতে ওয়্যারিং বৃদ্ধি করা যায় সেদিকে বিবেচনা করতে হবে। 6 নম্বরে আছে রক্ষণাবেক্ষণ খরচ। মেইনটেনেন্স ও মেরামত করতে যাতে খরচ কম হয় সে ব্যাপারে ওয়্যারিং করতে হবে। আভ্যন্তরীণ ওয়্যারিং স্থাপনার ব্যাখ্যা। আভ্যন্তরীণ ওয়্যারিং স্থাপনার ব্যাখ্যা কি আছে? বৈদ্যুতিক ওয়্যারিং কাকে বলে সেটি আগে আমাকে জানতে হবে। বৈদ্যুতিক বিধি মোতাবেক বাসাবাড়ি, অফিস আদালত, স্কুল কলেজ, দোকানপাট প্রভৃতি স্থাপনাতে বিদ্যুতায়নের নিমিত্তে মিটার বোর্ড হতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন বাতি, পাখা ও অন্যান্য গৃহস্থলীতে ব্যবহৃত বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম এ নিয়ন্ত্রণ ও নিরাপত্তামূলক যন্ত্রপাতির মাধ্যমে বিদ্যুৎ শক্তি বন্টনের নেটওয়ার্ক বা তারের বিন্যাসকে ওয়্যারিং বলে। বাসাবাড়ি বিদ্যুতায়নের এ ওয়্যারিংকে বলা হয় ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। নিম্নচাপ এলটি, এই এলটি কিন্তু এলটি অর্থাৎ লো টেনশন বৈদ্যুতিক লাইন হতে
সার্ভিস কেবলের মাধ্যমে বিদ্যুৎ গ্রাহকের আঙ্গিনায় প্রবেশ করে। প্রথমে বিদ্যুৎ আসে বারের প্রবেশ মুখের পাশে স্থাপিত মিটার বোর্ডে। মিটার বোর্ডে স্থাপিত এনার্জি মিটার, মেন সুইচ, মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের মাধ্যমে বাড়ির ভিতরে স্থাপিত সাবমেইন ডিস্ট্রিবিউশন বোর্ডে বিদ্যুৎ প্রবেশ করে। সাবমেইন ডিস্ট্রিবিউশন বোর্ড হতে সুইচ বোর্ড হয়ে বিদ্যুৎ লোডে যায়। এখানে বর্ণনা করা হলো কিভাবে লোড পর্যন্ত বিদ্যুৎ যাবে তার বর্ণনা। এবার আমরা সেটি চিত্রের মাধ্যমে দেখব যে আমার এখানে এই যে মিটারে এই যে এই জায়গা থেকে এরিয়াল ফিউজ যেখানে লেখা আছে, এটা হলো সার্ভিস লাইনের তার আসলো, পোল থেকে আসলো, পোল থেকে এসে মিটারে ঢুকলো। এই মিটার আবার এখানে আর্থিং করা থাকবে, ডট লাইনগুলি আর্থিং লাইন দেওয়া আছে, যেন প্রত্যেকটা সুইচ বোর্ড বা এমডিবি বা ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এসডিবি থেকে এই আর্থিং করা থাকবে। এই আর্থিং তারটা এইভাবে মিটার হয়ে আর্থিং মেন আর্থিং পয়েন্টের সাথে যুক্ত থাকবে। এরপরে মিটার থেকে আসলো দুইটি ফেজ, এই দুইটি ফেজেই এখানে সার্কিট ব্রেকার বা মেন ফিউজ লাগানো থাকবে। এই মেন ফিউজের পরে চলে যাবে মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে, এমডিবি, যেটাকে আমরা এমডিবি বলি। এই এমডিবিতে দুইটি বাসবার থাকবে। এই বাসবারের মধ্যে একটির সাথে যে ফিউজ মানে ফেজ এবং আরেকটির সাথে নিউট্রাল। এই নিউট্রাল এবং ফেজ এই দুইটি লাইনের সাথে বাসবারের এখানে ফিউজ দেখানো হয়েছে। ফিউজ এই একটা, দুইটা, তিনটা, চারটি, এই চারটি ফিউজের চারটি লাইন আমরা নিতে পারবো। এখানে তিনটি এসডিবি তে গেছে। এই এসডিবি তে যাওয়ার পরে যাই একটি করে নিউট্রাল তার এবং একটি করে ফিউজ, এই দুইটা চলে গেল একটা এসডিবি বক্সে, এই সাব ডিস্ট্রিবিউশন বক্স। এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারি। এখানে চিত্রে আমরা দেখিয়েছি ফিউজ কাটআউট। এই ফিউজ কাটআউট এসডিবি তে ঢোকার আগে আবার ফেজ এবং নিউট্রাল দুটাতেই ফিউজ লাগানো হয়েছে। তারপরে সেখানে আবার এসডিবি তেও বাসবার থাকবে, সেখানেও একটি ফেজ এবং একটি নিউট্রাল। ফেজটা একটু মোটা লাইন দেখানো হয়েছে, বা চিকন লাইন একই লাইন থাকলেও সমস্যা নাই। তারপরে সেখান থেকে বিভিন্ন সুইচ বোর্ডে চলে যাবে, এই সুইচ বোর্ডে চলে যাবে, এইখানে সার্কিটে চলে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এরকম ওয়্যারিং এর একটা চিত্র। এরপরে আসি এসি চার তার যদি ব্যবস্থা হয়, এর পূর্বেরটা দেখানো হলো যে সিঙ্গেল ফেজ লাইনের ওয়্যারিং ডায়াগ্রাম। এবার আমরা দেখাচ্ছি যে চার তার ব্যবস্থা অর্থাৎ থ্রি ফেজ এর ওয়্যারিং কিরকম হবে। এইখানে আর ওয়াই বি এবং এন মানে নিউট্রাল, এই চারটি তার আছে। এই চারটি তার এটা সার্ভিস লাইন থেকে আসলো, আমার পোল থেকে আসছে। পোল থেকে আসার পরে আমার এই চারটি তার আবার এখান থেকে চলে গেছে বাসবারে। বাসবার হতে পারে বা এমনি লাইন হতে পারে, যে সেখান থেকে মিটার বোর্ডে গেছে। এই মিটার বোর্ডে আসছে কি, আমার এইখানে মাল্টি পারপাস বিল্ডিং যদি হয়, অর্থাৎ বহুতল বিল্ডিং হোক, সেখানে অনেকগুলি মিটার থাকবে। এইখানে এসে আবার কিন্তু মিটারে যখন গেছে, মিটারে যাওয়ার আগ দিয়েই সিঙ্গেল ফেজ মিটার এখানে 1 2 3 4, যদি চারতলা বিল্ডিং হয় চারটে মিটার, আরো বহুতল হলে অনেকগুলি মিটারই থাকবে। সেই ক্ষেত্রে দেখো একটি নিউট্রাল তার আর আরেকটি ফেজ, প্রথম এই পাশে আমার দেখা যাচ্ছে, এই পাশে একটি নিউট্রাল এবং আরেকটি ফেজ, আর ফেজ থেকে নেওয়া হয়েছে মিটার বোর্ডে। এরপরে এই মিটার বোর্ড থেকে মেন সুইচে যাওয়ার আগে চলে গেছে একটা দুইটি ফিউজ লাগানো হয়েছে, আর এসডিবি তে গিয়ে আবার সেখানে বাসবারে লাইন ঢুকছে। বাসবার থেকে আবার ইচ্ছা মতো যতগুলি লাইন টানা প্রয়োজন ততটুকুই লাইন টানা হবে। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় এই মিটারটিতে এই নিউট্রাল তার আছেই, তার সাথে ওয়াই, এই যে এইখানে দেখা যাচ্ছে ওয়াই
ফেজ থেকে নেওয়া হয়েছে। ঠিক তৃতীয় মিটার থেকে আবার বি, এই বি এর থেকে ফেজ নেওয়া হয়েছে, আর নিউট্রাল থেকে প্রত্যেকেই নিউট্রালে আছে। ঠিক চতুর্থ মিটারে কি করেছে, চতুর্থ মিটারে আর এখানে নিউট্রাল ব্যবহার করে নাই, কারণ এখানে বহুতল বিল্ডিং হলে লিফট এর জন্য 3 ফেজ মোটর ব্যবহার করলে তাহলে আর, ওয়াই এবং বি এই তিনটি ফেজই ব্যবহার করা হয়েছে, যেটি সরাসরি চলে গেছে আর, ওয়াই, বি তে। এবং এইটাই যে 3 ফেজ মোটর, 3 ফেজ মোটর যদি দুইটি লিফট থাকে তাহলে দুইটি হবে, দুইটি মোটর বা তিনটি মোটর থাকলে তিনটি হবে। অর্থাৎ এখানে নিউট্রাল ব্যবহার করা হয়নি। যদি প্রয়োজন হয় নিউট্রাল ব্যবহার করার, তাহলে এই নিউট্রালও এর মধ্যে নেওয়া হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আবার আরেকটি চিত্র আমরা দেখলে পাবো যে বিভিন্ন ফ্লোরে এই যে সিঙ্গেল ফেজ সাপ্লাই থেকে কিভাবে মেন সুইচ বা এমসিবি, মেন এমসিবি ব্যবহার করার পরে সেটি কিভাবে চলে যাচ্ছে বিভিন্ন ফ্লোরে। এইখানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং ফোর্থ ফ্লোর, এইভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই দুটি ফেজ থেকেই এক মাঝখানেরটা হলো কি, এটা নিউট্রাল, নিউট্রাল তার, আর এই পাশেরটা হলো মেইনস মানে ফেজ তার। এই নিউট্রাল তারের সাথে সব সংযোগ আছে, এটা একতলায় গেছে, এই নিউট্রাল তারের সাথে এইখানে আবার দুই তলায় গেল, ঠিক এই নিউট্রাল তারটা আবার চলে গেছে 3 তলায়, তারপরে সর্বশেষ নিউট্রাল তার 4 তলায়। কিন্তু ফেজ প্রত্যেকটাই একটা থেকে, এই একটা ফেজ থেকেই আবার এই একটা গেল, দুইটা, তিনটে, চারটা। এরপরে এখান থেকে আমি ওই একটা ফ্লোরে, যেখানে থার্ড ফ্লোর হোক, সেকেন্ড ফ্লোর হোক, যে ফ্লোরে গেল সেই ফ্লোর থেকে আবার আমরা ওখানের এইচডিবি তে আমরা বাসবারে এই যে দুইটা লাইন সংযোগ হবে, এই বাসবার থেকে ইচ্ছা মতো আমরা যতগুলা সার্কিট বা যতগুলা রুম আছে প্রত্যেকটা রুমে একটা করে সার্কিট আমরা দিয়ে দিব সুইচ বোর্ড পর্যন্ত। তো এইভাবে খুব সহজ একটি বিষয়, কিন্তু এই বিষয়গুলি খেয়াল না করলে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনায় পড়তে হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, ওয়ারিং এর পদ্ধতি সাধারণত কয় প্রকার? 4 প্রকার, যথা লুপিং সিস্টেম, জয়েন্ট বক্স সিস্টেম, রিং সিস্টেম এবং ট্রি সিস্টেম। এই লুপ সিস্টেম, এটার জন্য কোনো জয়েন্ট বক্স ব্যবহার করা হয় না। এতে কি হবে, ইনস্টলেশন ভালো থাকে এবং এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে না। কিন্তু লুপিং ইন সিস্টেমের বিভিন্ন উপায় হয়ে থাকে। সুইচ বোর্ড লাইনের সাথে লুপ করে এবং নিউট্রাল তারের সাথে বাতি পাখার সংযোগ লুপ করে, 3 টার্মিনাল এবং একটি কানেক্টর বিশিষ্ট সিলিং রোজে লাইন ও নিউট্রাল লুপ করে বিভিন্ন ভাবে হয়ে থাকে। এই লুপিং সিস্টেম সুবিধা থাকলেও এর কিছু অসুবিধাও আছে। যেমন এখানে নিউট্রাল, একটি কমন নিউট্রাল করা হয়েছে, এখানে তারের খরচ কম হবে এবং এই যে সিলিং ফ্যানের এই যে ফিউজ, মেন সিঙ্গেল ফেজের এইখানে ফেজ দেওয়া হয়েছে, দিয়ে এরকম ভাবে একটি লুপিং দেখানো হয়েছে। এখানে জয়েন্টটা বিভিন্ন জায়গায় কন্ডুইটের ভিতরে যে কোনো জায়গায় থাকতে পারে। এইবার জয়েন্ট বক্স বসিয়ে ওয়্যারিং করা হয় জয়েন্ট বক্স পদ্ধতিতে। এই পদ্ধতিতে আমার সুইচ বোর্ডের উপরে একটি জয়েন্ট বক্স বসানো হয়, এইকেই জয়েন্ট বক্স সিস্টেম বলে। সুবিধা হলো তারের জয়েন্টগুলো জয়েন্ট বক্সে থাকে, 2 তারের পরিমাণ কম লাগে। অসুবিধা হলো দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে। এরপরে রিং সিস্টেম, এই পদ্ধতিতে এক জোড়া তার মেন তার হিসেবে শুরু হতে শেষ পর্যন্ত সকল লোডের মধ্য হয়ে বৃত্তাকার পথ তৈরি করা হয়। এ ধরনের সার্কিটকে রিং সার্কিট বলে। সুবিধা হচ্ছে কি, তারের পরিমাণ কম লাগে, সিলিং রোজ ও প্লাগের জন্য আলাদা ফিউজ ব্যবহার করা হয়, দুর্ঘটনার সম্ভাবনা কম থাকে। আর ট্রি সিস্টেম, এই পদ্ধতি বহুল ব্যবহৃত হয়। এতে এনার্জি মিটার হতে মেন লাইন মানে সার্কিট ব্রেকার, মেন সুইচ,
ডিএসবি ডিস্ট্রিবিউশন সুইচ বোর্ড এর পরে সাব সার্কিট হয়ে লাইনে থাকে। এরপরে মেইন রাইজিং এর সাথে সংযুক্ত থাকবে। এইবার আমরা দেখানোর চেষ্টা করেছি যে এটি আরেকটি মেইন রাইজিং সিস্টেম কিভাবে ওঠে। এই যে বিভিন্ন 3টে ফেজ 4 ওয়্যার 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমে একটি ফেজ এবং একটি নিউট্রাল, একটি ফেজ এবং একটি নিউট্রাল, যেটি আগের চিত্রেও দেখানো হয়েছে। এবং এটি 3 ফেজ মোটরের জন্য এইখানে আবার নিউট্রাল নিয়েছে। এই নিউট্রাল প্রয়োজন হলেই নিতে হবে। স্টার কানেকশনে নিউট্রাল অবশ্যই প্রয়োজন, সেই কারণে নিউট্রাল নিয়েছে এখানে। এবার বাসবার ও বাসবার চেম্বার কি? বাসবার হলো একটি বৈদ্যুতিক পোর্ট যেখানে ইনপুট এবং আউটপুটের সংযোগ স্থল। রাইজিং মেইন তোমাদেরকে দেখানো হলো মেইন লাইন, যেটি পোলের থেকে মিটারে আসবে বা সাবস্টেশনে আসবে, সেটাই হলো মেইন লাইন। আর সাব মেইন লাইন হলো মিটার থেকে সুইচ বোর্ড পর্যন্ত বা এসডিবি বক্স পর্যন্ত, এটাই হলো সাব মেইন লাইন বলছে। আর সার্কিট কি? বাসবার চেম্বার থেকে যে লাইন সাব বাসবার চেম্বারে আসে তাকে বলা হয় সার্কিট বা মেইন সার্কিট। সাব সার্কিট কি? সাব বাসবার চেম্বার থেকে যে লাইন ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডে আসে তাকে বলা হয় সাব সার্কিট। ফাইনাল সাব সার্কিট ডিস্ট্রিবিউশন বোর্ড হতে সুইচ বা সুইচ বোর্ড হয়ে যে সকল লাইন লোড পয়েন্টে যায় সে সকল লাইনকে ফাইনাল সাব সার্কিট বলে। এরপরে আর্টিকেল 9.2 প্রধান আভ্যন্তরীণ ওয়্যারিং এর বর্ণনা কি? কোন নির্দিষ্ট জায়গায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্যে সুষ্ঠুভাবে তারের বিন্যাসকে বৈদ্যুতিক ওয়্যারিং বলা হয়। এর আগেও সংজ্ঞা দেওয়া হলো, ওখানে বিস্তারিত ছিল, এটি সংক্ষিপ্ত। এই বৈদ্যুতিক ওয়্যারিং প্রধানত 3 প্রকার: আভ্যন্তরীণ ওয়্যারিং, ওভারহেড ওয়্যারিং, আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং। আমরা আলোচনা করব আভ্যন্তরীণ ওয়্যারিং। আভ্যন্তরীণ ওয়্যারিং বলতে শুধুমাত্র বাসগৃহ, ঘর বাড়ি, অফিস আদালত ছাদের নিচে যেগুলো থাকবে সেগুলোকেই বোঝায়। হাউস ওয়্যারিং। হাউস ওয়্যারিং বিভিন্ন সুবিধার কারণে আভ্যন্তরীণ ওয়্যারিংকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যেমন 1 ক্লিট ওয়্যারিং, 2 কেসিং ওয়্যারিং, 3 ব্যাটেন ওয়্যারিং। এইভাবে আমরা 10টা ওয়্যারিং এখানে আছে, সেটি আমরা দেখতে পাই। এই ওয়্যারিং গুলা করা যেতে পারে। এই জাতীয় ওয়্যারিং থেকে প্রিয় বন্ধুরা আমরা 3টি ওয়্যারিং আমরা সাধারণত করে থাকি, যেমন কেসিং ওয়্যারিং, ব্যাটেন ওয়্যারিং এবং কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং। এই 3টি ওয়্যারিং এর আলোচনা করব। যে 1 কেসিং ওয়্যারিং, এই জাতীয় ওয়্যারিং বর্তমানে ব্যবহৃত হয় না, কেননা এর ঝামেলা ও খরচ উভয়ই বেশি পড়ে। এই কেসিং ওয়্যারিং এ ক্লিটের পরিবর্তে খাস কাটা কাঠের সেটটা অংশ, এই যে 2.5 ইঞ্চি থেকে 5-8 ইঞ্চি ব্যবহার করা হয়, এরকম খাস কাটা থাকবে। এই খাসের উপরে এটা ক্যাপ পরানো থাকবে, এর মধ্যে দিয়ে তার থাকবে এবং এইভাবে ওয়্যারিংটা ঘরের ওয়ালে বসানো থাকবে। তো প্রিয় বন্ধুরা, আগামী ক্লাসে আমরা জন্য প্রস্তুতি নিব। আর আজকে বৈদ্যুতিক বিধিবিধান এবং ইলেকট্রিক্যাল ইউটিলিটির কোড অনুধাবন করা হলো এবং আভ্যন্তরীণ বিদ্যুতায়ন ওয়্যারিং এর স্থাপনার কিছু বর্ণনা হলো। আমরা আগামী ক্লাসে এই কনসিল্ড কন্ডুইট ওয়্যারিং এবং ব্যাটেন ওয়্যারিং সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আর তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো হাউস ওয়্যারিং কত প্রকার ও কি কি, বৈদ্যুতিক কোড ব্যবহারের সুবিধাসমূহ বর্ণনা করো। এই অ্যাসাইনমেন্টটি তোমার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে এবং নেক্সট ক্লাস এই 9 অধ্যায়ের আভ্যন্তরীণ ওয়্যারিং এর ব্যাটেন এবং কন্ডুইট ওয়্যারিং থাকবে। সুতরাং আমি এখনই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি এস.এম. আজমুল্লাহ। আবার দেখা হবে আমার 10ম লাইভ ক্লাসে। ধন্যবাদ সকল।